শুরু করছি ভায়োলেন্ট লাভ। লেখনীতে মরিয়ম আক্তার জুথি। পর্ব সংখ্যা 17। রোদের এমন ঝাঁঝালো কণ্ঠ পেয়ে জুথি মাথাটা নিচু করে আস্তে করে বলল, তোমাকে কিছু বলবো বলে। জুথির এমন দৃঢ় কথায় রোদ জুথির ধরে রাখা আঁচলটা ছো মেরে নিজের কাছে টেনে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামি গিয়ে আরিশের সামনে করিস, আমার সামনে তোর এই ন্যাকামি করবি না, নয়তো। ওর কথা শেষ হওয়ার আগে যদি আগের নয় স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে তোমার নতুন জীবনের শুভেচ্ছা জানাবো বলে তো। যদি কথাটা সম্পূর্ণ শেষ করতে না পারল না, তার আগেই রোদ রোদ বাজ খায় এর মতো তেড়ে এসে ও দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শুভেচ্ছা শুভেচ্ছা মারাও? আমাকে কি মনে হয় আমি একটা কাঠের পুতুল? আমার হৃদয় নেই? আমার মন কাউকে চাইতে পারে না? এই হৃদয়ে সুপ্ত বাসনা থাকতে পারে না? কেন হলো আমার সাথে এমনটা? রোদ এতটুকু বলে থেমে যেতে যুথি রোদের ধরে রাখা দুই বাহুর ব্যথায় চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। তার শরীরের মারের ব্যথাগুলো এখনো আছে, তার উপর সেই জায়গায় রোদ শক্ত করে চেপে ধরেছে। যদি কিছু বলল না, তবে চোখ দুটো বন্ধ রেখে চোখ থেকে পানি ফেলতে রোদ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবারও বলল, কেন এমনটা হয়েছে আমার সাথে জানিস? এটা শুধু তোর জন্য হয়েছে। চাইলাম আরিশকে, পেলাম না তোর জন্য। ভাগ্যকে মেনে নিয়েছিলাম। কারণ কি জানিস তো? আরিশ তোকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসে বলে, তাই মোহ ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে সত্যি এটা মোহই ছিল, তাই ভুলতে পেরেছিলাম। কিন্তু ফ্যামিলি, মা বাবা এমন একজনের সাথে আমাকে বিয়ে দিল, সেও কিনা তোকেই ভালোবাসে। কেন রে? আমার কি কোনো কিছুতে কমতি আছে? দেখ না, তাহলে কেন আমার সাথে বারবার এমনটা হয় বল? যুথি রোদের পরপর এমন কথায় মাথাটা নিচু করে চোখের পানি ফেলতে কিছু বলল না। কি বলবে সে? রোজ যে তার কথায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য এভাবে কষ্ট পাবে, বুঝতে পারলে কখনো সে তাকে সামান্য কথাটুকু বলতো না। যদি কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আছে দেখে রোদ নাক ফুলিয়ে জেদ দেখিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, যদি হঠাৎ এমন ধাক্কায় ব্যালেন্স হারিয়ে দুপা পিছিয়ে পড়ে যেতে নিলে মধু শব্দে আওয়াজ করে বলল, আহ! কিছু সময় অতিবাহিত হতে যদি শরীরে পড়ে যাও কোনো ব্যথা না পেয়ে খিচে রাখা চোখ দুটো পিটপিট করে খুলতে অনুভব করলো কেউ তাকে পিছন থেকে হাত দুটো বুকের একটু নিচে বরাবর শক্ত করে ধরে আছে, যার দরুন সে এখন পর্যন্ত সেভ আছে। এটা মনে হতে যদি মাথাটা নিচু করে বুকের কাছে ধরে রাখা হাতটার দিকে তাকাতে কানে ভেসে এলো চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠে বলা কিছু কথা। তোকে আগেও বলা হয়েছে, এখনো বলছি, মৌ তোর বয়সে ছোট হতে পারে, সম্পর্কে না। তাহলে ওর সাথে মিসবিহেভ করার সাহস হয় কি করে তোর? নেক্সট টাইম ফের আমার চোখে যদি এমন কোনো ঘটনা পড়ে, তো সেই দিন আমি তোকে ছেড়ে দিব না। কারণ ওকে ছোট করা কিংবা আঘাত করা দেওয়ার রাইট আমি কাউকে দেইনি। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আরিশের চোখ থেকে আগুন বের হবে। আরিশের এমন চাহনি দেখে রোদ মাথাটা নিচু করে আস্তে করে বলল, সরি, মাথা ঠিক ছিল না বলে আস্তে ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আরিশ মাথাটা ঝাঁকি মেরে রাগটাকে কমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, রোদ। রোদ যেতে নিয়েও আরিশের ডাক শুনে পেছন ঘুরে বলল, যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকিস না, যেটা বর্তমান পেয়েছিস সেটাকে নিজের মতো করে সময় থাকতে গুছিয়ে নে, কারণ সেটা এখন তোর। তাহলে দেখবি তুই ঠুনকো নয়, তুই অপরূপা। আরিশের কথায় রোদ কি বুঝলো কে জানে, তবে ওপর নিচ মাথা নাড়িয়ে সায় জানাতে আরিশের মাথায় হাত বুলিয়ে আবারও বলল, আমি জানি তুই চেষ্টা করলে পারবি রোদ। হালকা হাসার চেষ্টা করে রোদ আরিশের কথায় অনুশোচনা বোধ করে চোখ মুখ ছোট করে বলল, আমি সরি জ্যোতির সাথে মিসবিহেভ করার জন্য। আসলে আমি তোমার মতো করে ভেবে দেখিনি, তাই ওকে দেখলে রাগ হতো। আমাকে তুমি ক্ষমা করে দিও আরিশ ভাই। রোদের কথায় আরিশ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে
রোদ আর কোনো কথা না বাড়িয়ে সেও স্লিপে নিচে বসার রুমে চলে আসতে আরিশ এবার ঘুরে জ্যোতির দিকে ফিরে ওকে কিছু বলবে তার আগেই জ্যোতি ওকে ঠেলে নিজের থেকে সরিয়ে হালকা জেদ দেখিয়ে বলল, ছুবেন না আপনি আমাকে, অসহ্য লাগে আপনার ছোঁয়া। মো, আমার মাথা গরম করাবি না। কিসের মো? হ্যাঁ, আঘাত করার সময় মনে থাকে না আমি আপনার মো হই? হালকা চেঁচিয়ে। মো, গলা উঁচিয়ে কথা বলা আমি মোটেও পছন্দ করি না। তোকে সাবধান করছি, ফের এমন সাহস দেখালে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে জ্যোতি আবারও একইভাবে চেঁচিয়ে বলল, কি করবেন? আঘাত করবেন? মারবেন? মারুন না, সেদিন তো মেরেই ফেলেছিলেন, ভাগ্যে জোরে বেঁচে গেছি, আজ না হয় সম্পূর্ণটা মেরে ফেলুন। যদি দিকশূন্য হয়ে কথাগুলো আনমনে বলে ফেলল। ও স্মরণে আনলো না ওর বাঘের সামনে খাবার ধরে সেটা ছিনিয়ে আনার মন্ত্র করল, তাহলে হয়তো এভাবে কথাগুলো বলতো না। বলে হিচকি দিয়ে কান্না করে ডান হাত বাম হাত দ্বারা চোখের পানি ঘষে মুছে ঘুরে রুমের দিকে যেতে নিবে এমন সময় আরিশ ওকে টেনে কোলে তুলে নিজের রুমে যেতে নিলে জ্যোতি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য পা দুটো ছটফট করে দু হাত দ্বারা আরিশের বুক ঠেলে সরাতে চেয়ে বলল, নামান বলছি, যাব না আমি আপনার সাথে। বলে ও ছটফট করার মধ্যে আরিশ ওকে ওর রুমে এনে সজোরে বিছানার উপর ফিক্কা মেরে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা লক করে পুনরায় জ্যোতির কাছে এসে ওর ডান পা ধরে টেনে কাছে এনে ওর মুখের কাছে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আবারও বলছি আমাকে রাগাস না, নয়তো বিষয়টা তোর জন্য ভালো হবে না। বলে ওর থেকে সরে আসতে নিলে যদি তখনও কোনো কিছু স্মরণে না এনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, থাকবো না আমি আপনার সাথে, করবো না আপনার সংসার, স্বামী বলে যা ইচ্ছা তাই করবেন। জ্যোতির এমন পরপর কথায় আরিশ নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। তেড়ে এসে ওর চুলের মুঠি শক্ত করে ধরে চেপে চেঁচিয়ে বলল, আমি তো স্বামী হই, এটা তোকে কে বলল? জ্যোতি আরিশের চেপে রাখা চুলের মুঠি ছাড়তে চেয়ে ফুপিয়ে বলল, আমার শাশুড়ি বলেছে। আপনার আম্মু? ও, তাহলে তুই জেনেই গিয়েছিস আমি তোর কি হই? জানিস তো একটা মেয়ের বিয়ের পর তার উপর তার নিজের থেকেও স্বামীর অধিকার বেশি থাকে। যদি আরিশের থেকে নিজের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে পুনরায় বলল, সে আপনি আমার যাই হন, কোনো অধিকার নেই আপনার আমার উপর। আমার অধিকারের প্রয়োজন নেই, আমার যেটা চাই সেটা আমার চাই চাই। বলে জ্যোতির চুলগুলো ছেড়ে ও ঠোঁটের দিকে অগ্রসর হতে নিলে জ্যোতি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে জেদে আবারও চেঁচিয়ে বলল, বলছি না থাকবো না আপনার সাথে, করবো না তো আপনার সংসার, আমি এক্ষুনি চলে যা। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আর এই সজোরে ওর ডান গাল বরাবর ঠাসিয়ে দাবাং মার্কা জ্বর বসিয়ে দিল। ঠাস! আরিশের হাতে এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়ে যদি বোধশূন্য হয়ে জোরে জোরে কান্না করতে করতে বলল, আবারও মেরেছেন না, এখন তো থাকবোই না আপনার সাথে, এক্ষুনি চলে যা। ঠাস! এবারও আগের নয় শক্ত হাতে থাপ্পড় খেয়ে দমে না গিয়ে বলল, অসভ্য, বালের স্বামী আমার, থাকবো না আপনার ঠাস! পরপর এগালে ওগালে তিনটে শক্তপোক্ত থাপ্পড় খেয়ে জ্যোতির হাতের কাছে বালিশটা অপর পাশে ভিক্ষা মেরে ফুপিয়ে বলল, আমি বড় আম্মুকে সব বলে দিব, তারপরে থাকবো না আপনার সাথে, করবো না আপনার ঠাস! এবার থাপ্পড় খেয়ে জ্যোতি বিছানা থেকে নামতে নিলে আরিশকে টেনে আবারও ঠাটিয়ে একটা থাপ্পড় লাগালো। ঠাস! এক নাগারে 5টা থাপ্পড় খেয়ে জ্যোতি এবার সম্পূর্ণ জেদ ছেড়েই দিল। তার মাথা এখন ভনভন করে ঘুরছে, গাল দুটো চিনচিন ব্যথা করছে, মনে হচ্ছে সেই দিনের ন্যায় আবারও জ্ঞান হারাবে। তাই ফুপিয়ে কোনোরকম বলল, করবো তো আপনার সংসার, থাকবো তো আপনার সাথে। এতটুকু বলে জ্যোতি ফুপোতে ফুপোতে কাত হয়ে বিছানায় শুয়ে পড়তে ওভাবে আস্তে করে বলল, বললেই কি আমি চলে গেছি, তাই বলে এতগুলো মারবেন? জ্যোতি নেতিয়ে বিছানায় পড়ে যেতে আরিশ তখনও হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগে রিডি করছে। এইটুখানি মেয়ে বলে কিনা তার সাথে থাকবে না, তার সংসার করবে না। মন তো যাচ্ছে বিছানা থেকে টেনে আরো 2টা দিয়ে। আরিশ আর ওপর দাঁড়াতে পারল না, ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগে নিয়েও পিছন ঘুরে জ্যোতির দিকে
জ্যোতিকে টেনে তুলে ওর বাহুতে চেপে ধরে গভীরতা এনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ এই মুহূর্তে তোকে একটা কথা বলছি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিস। আঘাতও আমি করব, ভালো আমিই বাসবো, দুঃখ আমি দেব, দুঃখ ঘুচিয়ে আমিই দিব, তবুও আমাকে ছেড়ে যাওয়া চলবে না। ফের কোনোদিন যদি তোর মুখ থেকে থাকবো না শব্দটা শুনেছি, আজ তোকে খোদার কসম বলছি, সেদিন এই পৃথিবীর শেষ দিন হবে তোর জন্য। বলে দপ দপ পা ফেলে রুমের দরজা বাহির থেকে পিন লক করে চলে যায়। আরিশ চলে যেতে জ্যোতি অতি অভিমানে কান্নায় ভেঙে পড়ে। বালিশটা খামচে ধরে টপ টপ চোখের পানি ফেলতে ফেলতে একসময় অতিরিক্ত কান্নার রেশ ধরে ঘুমিয়ে যায়। দিনের আলো রাতের অন্ধকার দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটা দিন। এই 3 দিনে আরিশও ইচ্ছা করে জ্যোতির সাথে আগ বাড়িয়ে কথা বলেনি, আর না জ্যোতি বলেছে। মান অভিমানের পাল্লাটা যেন ক্রমশই বেড়েই চলছে। যদি আরিশ সেদিন ওভাবে রেগে মেগে চলে যাওয়ার পর তার কিছুক্ষণ পর আবারও রুমে এসেছিল। এসে জ্যোতিকে ঘুমিয়ে থাকতে দেখে ওর পাশে বসে ওকে টেনে কোলের মধ্যে নিয়ে ওর জামাটা চেঞ্জ করে আরিশের একটা টি শার্ট পরিয়ে হাতের বাহুতে কেটে যাওয়া পিটানোর দাগগুলোতে মলম লাগিয়ে দিয়ে ওকে আস্তে করে ঘুরিয়ে ওর নাকে মুখে চুমুখে আবারও বিছানায় শুয়ে দেয়। এই 3 দিন কেউ কারোর সাথে কথা বললেও আরিশ জ্যোতিকে একটু হাতছাড়া করেনি। কথা না বললেও রাতে ঘুমানোর সময় জ্যোতির জেদ দেখালেও আরিশ ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ঘুমাতো। তবে পরপর 3 দিন এভাবে কথা না বলে থাকলেও আরিশ আর পারল না তার মৌয়ের সাথে কথা না বলে থাকতে। তাই নিজের পার্সোনালিটি রেখে তপ্ত নিঃশ্বাস ফেলে আরিশ তার মৌয়ের সাথে কথা বলবে দেখে তাকে একটু আদর করবে ভেবে নিচের রুমের দিকে অগ্রসর হয়। সন্ধ্যা রাত, তবে ঘড়ির কাঁটায় 8:37। যদি আরিশের রুমে বসে ওর জামা কাপড়গুলো ভাঁজ করে কভারে ভরছিল, কারণ আরিশ রুমের দরজা বাইরে থেকে পিন লক সেট আপ করেই আছে, যাতে করে জ্যোতি সেই দিনের ন্যায় ওর রুম থেকে জ্যোতির রুমে যেতে না পারে। জ্যোতি জামা কাপড়গুলো রাখার এক সময় আরিশ দরজা খুলে ভেতরে আসতে জ্যোতি আর চোখে একবার দেখলো না, বরং আগের ন্যায় জামা কাপড়গুলো রাখছিল, কাভারে রাখছিল। জ্যোতিকে জামা কাপড়গুলো রাখতে দেখে আরিশ স্বাভাবিক কণ্ঠে বলল, মৌ। 3টা দিন পর আরিশের মুখে মৌ ডাকটা শুনে জ্যোতির হৃদয়টা আটকে উঠল। চোখ দুটোতে মুহূর্তে পানি এসে টলটল করলো। তবুও আরিশের ডাকে পিছু ঘুরে তাকালো না, বরং ওকে আগের ন্যায় ইগনোর করে জামা কাপড়গুলো রেখে কাভারটা আটকে আরিশের পাশ কেটে চলে আসতে নিলে আরিশ আবারও স্বাভাবিক কণ্ঠে বলল, ডাকলাম তো, কানে যাচ্ছে না? কে শোনে কার কথা? জ্যোতি নিজের মতো করে আরিশের থেকে চলে আসতে নিলে আরিশ ওর ডান হাতের বাহু টেনে ঘুরিয়ে ওর সামনে এনে 2 বাহুতে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, সমস্যা কি? জ্যোতিকে কিছু না বলে নিজের দিকে তাকিয়ে থাকতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ পরপর 2টো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রেখে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরতে নিলে জ্যোতি ওকে সজোরে নিজের থেকে ধাক্কা দিতে দূরে সরাতে আরিশ হঠাৎ ধাক্কায় ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যায়। 2 সেকেন্ড পার হতে আরিশ কি হয়েছে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে চোখ গরম করে জ্যোতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মৌ, আমাকে রাগাস না, আদর করতে এসেছি, চুপচাপ সহ্য করে নে, আর নয়তো এতটুকু বলে আরিশ অন্যদিকে তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে মাথা দুপাশ ঘুরিয়ে জ্যোতির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে বলল, কাম। ভীষণ আদর করার ইচ্ছা হচ্ছে, সত্যি বলছি, ব্যথা দিব না। জ্যোতি আরিশের কথার মানে বোঝে, চোখ দুটো গরম করে তাকালো। তবে এই লোক যে ও কিছু বলতে পারবে না এটা জেনেই ইগনোর করে চলে যেতে আরিশ জ্যোতিকে বারবার এভাবে ইগনোর করতে দেখে নিজেকে বারবার স্বাভাবিক অবস্থায় রাখতে চেয়েও রাখতে পারল না। সে তো এসেছিল তার মুখে একটু ভালোবাসা দিবে বলে, তাকে একটু আদর করবে বলে, কিন্তু এই মেয়ে তাকে কোনোদিনই স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে না। আরিশ রাগে শূন্য হয়ে ওকে টেনে মুহূর্তে দেওয়ালের সাথে চেপে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিতে যদি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে
আরিশকে ছাড়লো না, বরং নিজের রাগ কমানোর জন্য সেই সমস্ত রাগ জ্যোতির ঠোঁটের উপর ছাড়ল। আরিশের এক সময় রাগ কমে আসতে জ্যোতির ঠোঁট ছেড়ে উঠে মুখের সামনের দিকে তাকিয়ে বলল, আমি ততক্ষণই স্বাভাবিক থাকবো যতক্ষণ পর্যন্ত তুই আমাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবি। অন্যথায় মনে রাখিস, তোকে আমি এক চুল পরিমাণও ছাড় দেব না। দরকার হয় তোকে মেরে নিজেও মরে যাব, তবুও আমার অবাধ্য হতে দিব না। আরিশ কথাগুলো বলতে জ্যোতির মুখ ফিরিয়ে অন্য পাশে তাকালো। তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরল। তার এসব শুনতে ভালো লাগছে না, তাই অন্য পাশ তাকাতে আরিশ বারবার নিজের রাগকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। জ্যোতির মুখ ফিরানো দেখে নিভে যাওয়া রাগটা পুনরায় মস্তিষ্কে জাগ্রত হতে আরিশ ওকে ওর দুই বাহু চেপে চেঁচিয়ে বলল, মোয়ের বাচ্চা, তো সাহস হয় কি করে আমাকে ইগনোর করার, অন্যদিকে মুখ ফিরিয়ে থাকার? বল। জ্যোতি ভয়ে সিটিয়ে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখবেন কতদিন? শুনুন, আপনি যদি জোর করে আমার উপর অধিকার খাটাতে আসেন তাহলে আমি নিজেকে শেষ করে দিব। জ্যোতির এহেতুর কথায় আরিশ দাঁত চেপে জ্যোতির চুলের মুঠি ধরে ওর চিবুক চেপে বলল, একটুখানি পুটলি বলে কিনা নিজেকে শেষ করে দিবে? মনে তো চাচ্ছে তুল নরম গাল চাপড়ে লাল করে দিই। আরিশ হঠাৎ ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলতে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রুম থেকে বেরিয়ে পুনরায় আবারও বাহির থেকে পেনলক সেট আপ করে দিল। কারণ এই মেয়ে সামনে থাকলে নির্ঘাত ওর মাথায় রক্ত উঠে যাবে, তখন আবারও আঘাত করবে, পরবর্তীতে সে নিজেই কষ্ট পাবে। আরিশ দরজাটা বন্ধ করে চলে যেতে জ্যোতি ওভাবে বালিশে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমাকে? কেন এভাবে ভালোবাসার দহনে পোড়াচ্ছেন? আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কেন বোঝেন না আমার অভিমান, আমার কষ্ট? আপনি যদি আমাকে মেরে কেটে ভাসিয়ে দেন তবু আমার আপনাকেই চাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ যদি আপনি আমার সাথে করেন তবুও আমি আপনিময় মানুষটাকেই বারংবার চাই। কিন্তু আমি নিজেকে আর আপনার কাছে সঁপে দিব না। আমিও দেখব আপনি জেদ দেখে কতদিন আমাকে এভাবে আটকে রাখতে পারেন। আরিশ ইচ্ছা করে রুম থেকে বেরিয়ে গেছে, আর নয়তো এই মেয়েকে আজ সে আদর করতই। কতদিন হয়ে গেল তার মৌকে সে একান্ত নিজের করে পায় না, তাই কখন কন্ট্রোল হারিয়ে আবারও জোর করে কিছু করলে তখন দেখা যাবে তার বউটা এবার 3 দিন নয় বরং 10 দিন অবচেতন হয়ে পড়ে থাকবে। কারণ সে অল্প আদর করে সন্তুষ্ট নয়, তার যতক্ষণ পর্যন্ত না মন ভরবে সে তার বউকে আদর করবে। তাই জোর করে নয়, বরং দুজনের স্ব-ইচ্ছায় পরবর্তীতে হবে। আর রইল বাকি তার মৌ নিজেকে শেষ করে দেওয়ার কথা, তাহলে সেটা কোনোদিনও জ্যোতি পারবে না। কারণ সেই সমস্ত কোনো জিনিস আরিশ নিজের রুমে রাখেনি যেটা দিয়ে জ্যোতি নিজেকে আঘাত করতে পারবে। তাই নির্ভয়ে আরিশ রুম ত্যাগ করেছে তৎক্ষণে। আজ 8 দিন হলো জিয়ান লুইজি গ্যান্টানার খানবাড়ির বিয়ে উপলক্ষে এখানে এসেছেন। জ্যোতির অসুস্থতার জন্য ওনারা এখন পর্যন্ত যেতে পারেননি। এখন যখন জ্যোতি মোটামুটি সুস্থ আছে, তাই ওনার ফ্যামিলি নিয়ে সুইজারল্যান্ড ফিরবে বলে গোছগাছ করলে আরিশ ওনাদের যেতে নিষেধ করে আরো কিছুদিন থাকতে বলে। ওনারা থাকার ইচ্ছা পোষণ করলেও গ্যান্টানার ওনার বিলাসবহুল ব্যবসা তার দেখাশোনা করার জন্য আরিশের কথাই স্ত্রী সন্তানকে রেখে সুইজারল্যান্ড ফেরেন। তাতে আরিশ কিছু বলেনি। কি বলবে? কতদিন হলো উনি এখানে এসেছেন, এখন যদি নিজ ব্যবসায় ফিরে তাতে হাত না লাগায় তাহলে সেটা তো রসাতলে যাবে, তাই না? তাই আরিশ তাকে যেতে না করেনি, কারণ ওর মামনি লুসিয়ান তো ছিলই। তবে আরিশ গ্যান্টানারকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়বে বলে সাথে এসেছে। আরিশ ওনাকে ঠিকঠাক মতো এয়ারপোর্টে রাত 11টা ফ্লাইটে উঠিয়ে দিয়ে চলে আসছে। রোদ রাফিদের রুমের বারান্দায় বসে রাতের আকাশে ঝলঝল করা গোল আকৃতির চাঁদটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। শান্তশিষ্ট ভদ্র মানুষটা এই কয়েকদিনে কেমন হিংস্র মানুষে পরিণত হয়েছে।
কই, সে তো বাড়ির সবার সাথে আগের মতো স্বাভাবিকই থাকে। তাহলে রোদকে দেখলেই কেন তার বেপরোয়া স্বভাবগুলো জেগে ওঠে? রোদ তো তার কাছে জোর করে ভালোবাসা চাইছে না। বিয়েটা তো তাদের নামের মাত্র। সেটা তো সেদিন বাসর রাতেই রাফিদ তাকে জানিয়ে দিয়েছে। তাহলে তার আর কিসের আশা রইল? রোদ চাঁদটার দিকে তাকিয়ে আরো হাবিজাবি কত কিছু চিন্তা করে রুমের মধ্যে আসতে দেখে রাফিদ অফিসের জামা কাপড়গুলো খুলছে। রাফিদকে কাপড় চেঞ্জ করতে দেখে রোদ মনে মনে আওড়ালো, উনি আসলো কখন? কই, আমি তো কোনো শব্দ পেলাম না। রোদ সরু চোখে রাফিদের দিকে তাকিয়ে কথাগুলো আওড়ালে মতো রাফিদ রোদের উপস্থিতি টের পেয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য বাঁকা হেসে নাক চাপার মতো করে রোদের দিকে ঘুরে বলল, ছি, আমার রুম থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? মনে হচ্ছে কোনো জ্যান্ত পচা জিনিস আমার রুম জুড়ে ঘুরঘুর করছে। বলে রোদের একদম কাছে গিয়ে নাক টেনেও ওর শরীরের গন্ধ শুকে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ গরম করে রোদকে আবারও বলল, যা ভেবেছিলাম, গন্ধটা তোর শরীর থেকেই আসছে। রাফিদের এমন অপমানজনক কথা শুনে রোদ বোকা বনে গিয়ে নিজের শরীরের গন্ধ শুকতে দেখে না, কোনো বাজে গন্ধ তো তার শরীর থেকে আসছে না। তাই ছোট ছোট চোখ করে রাফিদের দিকে তাকিয়ে বলল, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। ওর কথা সম্পূর্ণ করার আগেই রাফিদ রোদের চিবুক চেপে গম্ভীর কণ্ঠে বলল, বললাম না গন্ধ আসছে, তুই এক্ষুনি গোসল করবি, আর নয়তো তোকে। এতটুকু বলে ঘাড়টা কাত করে বাঁকা হেসে বলল, তোর ওই নরম গাল চাপড়ে লাল করে দিব। কি আর করার। এখন রোজ যদি রাফিদের কথা না শোনে, তখন ঠিকই এই লোকটা তাকে বন্ধ রুমে তার নরম গাল দুটো থাপড়ে লাল করে দিবে। তাই রাফিদের থেকে চোখ সরিয়ে মাথাটা নিচু করে বলল, ঠিক আছে, আমি গোসল করে আসছি। বলে রোদ জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে যায়। রোদকে চলে যেতে দেখে রাফিদ সেদিকে তাকিয়ে আবার বাঁকা হাসলো। অতঃপর মনে মনে আওড়ালো, সবে তো শুরু মাত্র। তোর জীবনটা আমি একদম নরক বানিয়ে জ্বালিয়ে ছাই করে দিব, তখন বুঝবি আমাকে বিয়ে করার কত মজা। রোদ প্রায় 20 থেকে 22 মিনিট গোসল শেষ করে জামা কাপড় পরতে নিলে দেখে ও কোনো জামা কাপড় না নিয়ে গোসলে ঢুকেছে। এটা দেখে রোদ নিজেই নিজের উপর বিরক্ত হলো। পুরো ওয়াশরুম জুড়ে একটা তোয়ালে ছাড়া আর কোনো শুকনো কাপড় নেই। রোদ ভেবে পায় না এখন সে কি করবে। তাই কোনো উপায়ন্তর না পেয়ে ভিজে কাপড় চেঞ্জ করে তোয়ালেটা গোল করে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরোনোর জন্য রুমের ভিতর উঁকি মেরে দেখলো রাফিদ আছে কিনা। রাফিদের কোনো ছায়া বস্ত না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে কভার পর্যন্ত আসতে রুমের বারান্দা থেকে কারো রুমে ঢোকার শব্দ পেয়ে রোদ তৎক্ষণে ঘুরে সেদিকে তাকাতে দেখে রাফিদ ওর দিকে কেমন করে তাকিয়ে। এটা দেখে রোদ কি পরে রাফিদের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবেই তুলতুলিয়ে বলল, গোসল করেছি তো, এখন আর আমার গা থেকে গন্ধ আসছে না, সত্যি বলছি। রিনঝিন থম দেওয়া বাতাস, শহরের রাস্তা জুড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচলের তীব্র হর্নের শব্দ প্রতিটা জায়গায় মুখরিত হচ্ছে। এই সময় পাড়ে নিজ রুমে বসে ফোনে মাই ফল্ট মুভি দেখছে আর চোখ জোড়া শুরু করে ডান হাতে তর্জনীর আঙুলের নখ দাঁত দিয়ে কাটছে। এমন সময় ফারির মনে হলো পেছন থেকে কেউ ওকে সাপের মতো পেঁচিয়ে নিচ্ছে। ওর এমনটা মনে হতে ভয়ে ধরফরিয়ে ওঠে। হাতের মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে যেই চিৎকার করতে নিবে এমন সময় কেউ ওর কানের কাছে ফিসফিস করে বলল, ডোন্ট বি অ্যাফ্রেড মাই গার্ল, আই অ্যাম হিয়ার। ভয় পেও না মাই ডল, আমি এসেছি। লুসিয়ানের এমন নেশাতুর কণ্ঠ শুনে পারে ঘাড় ঘুরিয়ে ওর চোখের দিকে তাকাতে দেখে লুসিয়ান কেমন চোখ করে ওর ঠোঁটের দিকে ঝুঁকে আসছে। এটা দেখে ফারির সাথে সাথে লুসিয়ানের দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে অন্য পাশ সরিয়ে নিল। ফারিকে হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নিতে দেখে লুসিয়ান কপাল কুঁচকে ওর দিকে আরেকটু ঝুঁকে
ফারি লুসিয়ানকে নিজের থেকে ঠেলে সরাতে চেয়ে বলল, এটা ঠিক হচ্ছে না। হুটহাট করে এভাবে অনুমতি না নিয়েই ফারি কথাটা সম্পূর্ণ করতেও পারল না। তার আগেই লুসিয়ান ওকে টেনে বিছানায় ফেলে ফারিকে নিচে রেখে ওর উপরে লুসিয়ান ওঠে। ফারির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ফরেন বয়েজ আর লাইক গড, বাট দেয়ার রোমান্স ইজ নট লাইক। ইটস ভেরি ড্যাম মাই গার্ল, ইটস ভেরি ব্যাড মাই গার্ল। ফরেন ছেলে পছন্দ, কিন্তু তাদের রোমান্স পছন্দ নয়, এটা খুবই খারাপ আমার ব্যক্তিগত নারী। লুসিয়ান কথাটা শেষ করে বিপরীত ফারি কোনো তোর কথা না শুনেই ওর নরম তুলতুলে গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে চুষতে আরম্ভ করলো। লুসিয়ানের এমন কাজে ফারি ওর থেকে ছাড়া পেতে ছটফট করতে লুসিয়ান নিজেই ওর থেকে সরে এলো। লুসিয়ান ওর থেকে সরে আসতে ফারি মুখটা আবারও ঘুরিয়ে অন্য পাশ করতে লুসিয়ান বেশ বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? কয়দিন যাবৎ এমন করছো কেন? লুসিয়ানের এমন গম্ভীর কণ্ঠে মাথাটা লুসিয়ানের দিকে করে ছোট ছোট চোখ করে তাকালো লুসিয়ানের চোখের দিকে। তার কিছু বলার ভাষা নেই। তার এভাবে লুসিয়ানকে ফিরিয়ে দিতে কষ্ট হচ্ছে, তবুও বারবার শুধু মনে পড়ছে তার মায়ের বলা এবার ফের আসার দিন রাতের কথাগুলো। পরপর থাপ্পড় দুটো, কি ভয়ঙ্কর লাগছিল সেই দিন তার মাকে। এতটুকু ভেবে পারি মনে পড়ে সেই দিন রাতের কথা। সেই দিন সন্ধ্যা রাতে ইভা নতুন জামাইকে নিয়ে ফের আসার। তাদের সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য কর্ত্রীরা রান্নাঘরে বিভিন্ন নাস্তা বানাতে ব্যস্ত। বাকিরা ছোট বড় সবাই প্রায় এক জায়গায় বসার ঘরে বসা ঘোষ গল্প করছে, শুধু ফারি লুসিয়ান ব্যতীত। তারা খান মহলের খোলা বাগানে একসাথে বেশ ঘনিষ্ঠ সময় পার হয়ে করছে। তবে ঘনিষ্ঠ মানে এটা নয় যে তারা একসাথে ওইসব লুতুর পুতুর কাজ করছে, বরং তারা একসাথে একে অপরের ছোঁয়াছুঁয়ি খেলছে, রাতের আকাশে সুন্দর তারাগুলো উপভোগ করছে, একে অপরের মনের কথা বলছে। এক সময় দুজন দুজনের সাথে সময় কাটাতে লুসিয়ান ফারির কোমর পেছন থেকে জড়িয়ে গোল গোল ঘোরাতে পারিও হাসতে হাসতে বলল, কি করছেন? নামান আমাকে, পড়ে যাব তো। কে শোনে কার কথা? লুসিয়ান দৌড়িটা ঘুরনি দিতে হাসি মুখে ওকে আস্তে করে মাটিতে দাঁড় করিয়ে ওর মুখের দিকে ঝুঁকে ওর ঠোঁটে চুমুক খেতে গেলে পিছন থেকে কারো গমগমে কণ্ঠে বলা কিছু বাক্য শুনে লুসিয়ান ঘুরে সেদিকে তাকায়। এই যে বিদেশি ফর্সা ছেলে, তোমাকে তোমার মা ডাকছে। মেহজাবিন খানের কথায় লুসিয়ান আর চোখে একবার বাড়ির দিকে তাকিয়ে ঘুরে মেহজাবিন খানের দিকে তাকিয়ে বলল, ইয়েস আই এম গোয়িং। লুসিয়ান উক্ত কথাটা শেষ করে জায়গা ছাড়তে মেহজাবিন খান বাড়ির দিকে ঘুরে ওর মুখ থেকে কোনো রকম শব্দ বের করার আগেই পরপর শক্ত হাতে পাড়ির গালে দাবাং মার্কা চড় মারতে পারি পরপর এমন থাপ্পড় খেয়ে তবদা খেয়ে গালে দুহাত রেখে ততক্ষণে তার মাকে সে কিছুই বলল না, শুধু নীরবে নাকের পাটা ফুলিয়ে চোখে অশ্রু বিসর্জন দিতে লাগলো। তার বুঝে আসলো না তার মা হঠাৎ তাকে এভাবে মারলো কেন। পারি এসব ভেবে না পেয়ে যখন গালের ব্যথাটা আঁচ করতে পারল, তখন নিঃশব্দে কান্নাটা ফুপিয়ে উঠতে মেহজাবিন খান বললেন, এটা খান মহল, তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই বলে এই না যে তোমরা যা মন চাইবে তাই করবে। এই ছেলেটা আসার পর থেকে বেশ কিছুদিন লক্ষ্য করছি, ছেলেটার সাথে অতিরিক্ত ঘেঁষাঘেঁষি করছো তুমি, সেগুলো আমার মোটেও পছন্দ না। তোমাকে ওয়ার্ন করছি, বাধ্য করছি না। ফের এসব কিছু তুমি তোমার কল্পনাতেও এনো না। মনে রেখো, আমার চোখে যে দ্বিতীয়বার এসব কোনো জিনিস না পড়ে, কারণ বিদেশি কোনো ছেলের সাথে তোমার বিয়ে দিব না, আমরা কোনোদিনও দেব না। সো বি কেয়ারফুল। মেহজাবিন খান উক্ত কথাগুলো বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না। রাপ পায়ে হেঁটে বাড়ির ভেতরে চলে গেলেন। উনি চলে যেতে পারে অশ্রুসিক্ত নয়নে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ ওভাবে ফুপিয়ে কেঁদে হুট করে দৌড়ে বর্ষার ঘরে পেরিয়ে কাউকে কিছু না বললেই নিজের রুমে চলে এলো। সেদিনের পর থেকে লুসিয়ান যতবার ফারির সাথে আলাদা করে
সময় স্পেন্ড করতে চেয়েছে, ফারি ততবারই এটা ওটা বলে দূরত্ব বাড়িয়েছে। শত হোক তার ফরেন ছেলে পছন্দ, সে তার মা বাবা অবাধ্য হবে না, কিন্তু এই দূরত্ব যেন লুসিয়ান মেনে নিতে পারছিল না। তাই আজ সুযোগ বুঝে ফারির রুমে একান্ত ফারির সাথে কথা বলতে এসেছে। ফারিকে এমন মনে কিছু একটা ভাবতে দেখে লুসিয়ান ওর বাহুতে ধাক্কা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? হোয়াট আর ইউ থিঙ্কিং সো ম্যাচ অ্যাবাউট ইট? কি হয়েছে তোমার? কি এত ভাবছো তুমি? ফারি লুসিয়ানের পুনরায় গমগমে গম্ভীর কণ্ঠ শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, কই কিছু ভাবছি না তো। আপনি আমার রুম থেকে যান প্লিজ। ডোন্ট মেক মাই হেড ইট। Go before coming close. I am a boy who grew up in Switzerland and I like a dark romance. Although I didn't before, I was to a book from my brother and read it. Since then, I've been quite interested in dark romance. অর্থাৎ আমার মাথা গরম করবা না, কাছে আসার আগেই যান, এটা কেমন ব্যবহার? আমি সুইজারল্যান্ডের বড় হওয়া ছেলে, আমার ডার্ক রোম্যান্স পছন্দ। যদিও এটা আগে ছিল না, ভাইয়ের কাছ থেকে একটা বই নিয়ে পড়েছিলাম, তখন থেকেই ডার্ক রোম্যান্স বেশ আগ্রহী আমি। লুসিয়ানের কথা শেষ হতে ফাটি সরু চোখে পুনরায় ওর চোখের দিকে তাকালো। তার এটা জানা আরিশ ভাই ডার্ক রোম্যান্সের বইগুলো বেশ পছন্দ করে। যখন ভাই দেশে ছিল প্রায় সময় ফ্রি থাকলে বাসায় বসে পড়তো, তবে সেই বিষয়ে তখন তেমনটা জানা ছিল না ওর, তাই তেমন গুরুত্ব দিয়ে দেখেনি যে আরিশ ভাইয়ের মতো একটা লোক উপন্যাস বই পড়তেও জানে। তবে এখন সে বেশ জানে কেন আরিশ এই উপন্যাসগুলো পছন্দ করত। আজ হঠাৎ লুসিয়ানের মুখে ডার্ক রোম্যান্সের কথা শুনে বুকের মধ্যে ধুপ করে উঠল। সত্যি বলতে ডার্ক রোম্যান্স তারও পছন্দ। ফারিকে আবারও কিছু একটা একধানে ভাবতে দেখে লুসিয়ান ঝুঁকে ওর নরম তুলতুলে ঠোঁট দুটো নিজের আয়ত্ত নিয়ে নিল। ফারি আর বাধা দিল না। দিয়ে কি করবে? এই লোক কি ওর কথা শুনবে নাকি? লুসিয়ান 12 সেকেন্ড ফারির ঠোঁটে মত্ত থাকতে দরজায় খটখট শব্দ পেয়ে বাড়ির থেকে সরে আসতে শুনতে পেল মেহেজাবিন খানের কণ্ঠ, ফারি দরজা খোল। ফারি এই সময় রুমে মায়ের কণ্ঠ পেয়ে ধরফড়িয়ে উঠে লুসিয়ানকে একটু জোরে ধাক্কা দিয়ে ওর থেকে সরে আশেপাশে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে তাড়াতাড়ি লুসিয়ানের হাত ধরে ওকে খাটের তলায় ঢুকতে বলল, প্লিজ তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড়ুন, আর নয়তো আমি আজ শেষ। আজব, আমি কেন ওই খাটের নচের নোংরা জায়গায় যাব? দয়া করুন না, প্লিজ ঢুকুন। চোখ দুটো সরু করে, কিন্তু এত কথা বলার সময় নেই, আমার বারবার দরজা ধাক্কা দিচ্ছে, প্লিজ ঢুকুন, প্লিজ প্লিজ। বাড়ি তাড়াহুড়ায় কথাগুলো কোনোরকম শেষ করে নিজেই ঠেলে ঠুলে খাটের তলায় লুসিয়ানকে ঢুকিয়ে দিল। অতঃপর চোখ মুখের জড় হওয়া ঘামগুলো শরীরে ওড়না দ্বারা মুছে দরজাটা খুলে দিতে মেহেজাবিন খান ভিতরে ঢেকে চারপাশটা দেখে ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বললেন, কার সাথে কথা বলছিলে তুমি এতক্ষণ? ফারি মায়ের কথায় পরপর ডোক গিলে আসার চেষ্টা করে বলল, কই আম্মু, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না, কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি তুমি কাউকে চলে যেতে বলছিলে। ফারি মেহেজাবিন খানের এমন কথায় পরনের স্কার্টটা খামচে ধরে রিনিয়ে বলল, ও তুমি এই কথাটা বলছো? আমি তো ফোনে মুভি দেখছিলাম আর ভিলেন তাকে চলে যেতে বলছিলাম, যেন নায়িকার সাথে নায়কের মিল হয়, কিন্তু আমার তো মনে হলো তুমি কারোর সাথে কথা বলছিলে। আরে আম্মু, তুমি আমাকে এভাবে অবিশ্বাস করছো কেন? আমি রুম আটকে কার সাথে কথা বলবো? মেহজাবিন খান আর কথা বাড়ালেন না। তিনি মেয়েকে চেনেন, তাই এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সন্দেহান দৃষ্টিতে রুমের চারপাশটা একবার তাকিয়ে চলে গেলেন। উনি চলে যেতে পারি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতর থেকে দরজাটার নক করে খাটের কাছে এসে লুসিয়ানের হাত ধরে
ওকে বের করে আনতে দেখে ও শার্টের মাথায় চুলে আলদু লেগে গেছে। এটা দেখে ফারি শৈলের ওড়না হাতে নিয়ে লুসিয়ানের মাথা শার্টের আন্দুগুলো ঝেড়ে দিতে লুসিয়ান তাকালো ফারির ওড়না ছাড়া শরীরের দিকে। ফর্সা শরীর, স্কার্টের সাদা পেট পর্যন্ত টপটাই যেন হাই কি দ্বিগুণ হটিনটি লাগছে। লুসিনা নিজেকে দমাতে পারল না, হুট করে ফারির উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে সরে এসে মাথাটা চুলকে বলল, নো এ ভিভিজান, ইউ আর এক্সট্রিমলি হট। I don't know if I feel complete ownership over you. What do I do? Maybe I'd eat up your hotness if I can't handle it. অর্থাৎ, না হওয়া বিবি যান, আপনি ভীষণ হট। জানি না আপনার উপর সম্পূর্ণ অধিকার বোধ পেলে আপনাকে কি করি, হয়তো হটনেস নিতে না পেরে খেয়ে ফেলতে পারি। লুসিয়ান কথাটা শেষ করে হঠাৎ করে ফারিকে টেনে নিজের সাথে জড়িয়ে বিছানায় ধপাস করে ওভাবেই শুয়ে পড়ল। তারপর আর কি, দুজনে বেশ মুহূর্ত কাটল। তবে এইসবের ভিতর লুসিয়ান কিছু একটা মনে মনে পরিকল্পনা আঁটল, তবে তা ফারিকে বুঝতে দিল না, নিজ মনেই রাখল। তখন রোজ সাহস শেষ করে কোনো উপায়ন্তর না পেয়ে, কি করবে না করবে ভেবে না পেয়ে, রুমে কারো উপস্থিতি টের না পেয়ে স্বস্তিতে পুরো শরীরে শুধু টাওয়াল পিছিয়ে বেরিয়ে এলো। এমন সময় রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখে রাফিদ বারান্দা থেকে ওর দিকে কেমন চোখ করে এগিয়ে আসছে। এটা দেখে রোদও কি পরে আছে রাফিদের সামনে দাঁড়িয়ে আছে, কি পরে রাফিদের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবে তুলতুলিয়ে বলল, গোসল করেছি তো, এখন আর আমার গা থেকে গন্ধ আসছে না, সত্যি বলছি। ততক্ষণে রাফিদের কি হলো কে জানে, অতিরিক্ত ফর্সা শরীর, সমস্ত শরীরে চিকচিক পানি, লম্বা চুলগুলো থেকে টপ টপ পানি পড়া উন্মুক্ত দুটি পা, সব মিলিয়ে যেন রাফিদের হুঁশ হারিয়ে ফেলল। তার পুরো শরীরে কেমন পুরুষত্ব জেগে উঠল। রাফিদ অতিরিক্ত কন্ট্রোল হারিয়ে শেষে গরম নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের পাশে রাখা গাছের ফুলের টপটা জুড়ে রোদের পায়ের কাছে ফেলে চেঁচিয়ে বলল, এভাবে অর্ধনগ্ন হয়ে আমাকে সিডিউস করার চেষ্টা করছিস? তোর কি মনে হয় তুই এভাবে আসলে আমি তোর সাথে ইন্টিমেট হব? তারপর তোর পেটে বাচ্চা আসুক, তারপর আমি বাধ্য হয়ে তোকে মেনে নিই? কথাটা বলে তেড়ে এসে রোদের উন্মুক্ত দুই বাহু চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে আবারও কিছু বলতে যাবে, এমন সময় রোদের তোয়ালেটা আলগা হয়ে পড়ে যেতে নিলে রোদ চোখটা খিচে বন্ধ করে নিতে রাফিদ রোদের বুকের কাছে থেকে তলাটা চেপে ধরে আনমনে ঢোক গিলে পর মুহূর্তে কিছু একটা মনে করে বাঁকা হেসে বলল, ওয়েট, তুই তো আমার বউ, তাই না? আমার তো অধিকার আছে তোর সাথে পেট পারফরমেন্স করার। বলে ওকে ঘুরিয়ে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলতে রোদ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, আমি আপনার সাথে থাকতে চাই না, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। রাফিদের মাথা এমনিতেই গরম ছিল, তার উপর থাকতে চায় না শব্দটা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে গায়ে শার্টের বোতাম খুলতে খুলতে রোদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কেন সোনা, বিয়ে করেছ, স্বামীকে বেটের শান্তিটুকু দেবে না? তবে আমি যে আজ আমার ফুলবানুর সাথে ইন্টিমেট হবই। বলে রোদকে ছুটে নিলে রোদ পিছিয়ে বলল, প্লিজ রাফিদ ভাই, আমার সাথে এমনটা করবেন না। রাফিদ রোদকে পিছিয়ে যেতে দেখে ওর পা ধরে ওর কাছে টেনে এনে বলল,